চিনি বিক্রি হচ্ছে বেঁধে দেয়া দরের চেয়ে বেশি দামে। কয়েক মাস ধরেই তেলের বাজার ঊর্ধ্বগতি। বেড়েই চলেছে পেঁয়াজ, রসুন, আদার দাম। নানা অজুহাত ব্যবসায়ীদের। আজ থেকে সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই নতুন রুট, দেশীয় পর্যটন বিকাশের আশা। কুরিয়ার কোম্পানির ভুলে সৌদি প্রবাসীদের পাসপোর্টে ওমান দূতাবাসের স্বাক্ষর। বাতিল হলেও ৯৯ জনের পাসপোর্ট। বিদেশের মিশনে দক্ষ কর্মকর্তার অভাবকে দুষছে অধিদপ্তর। জার্মানি থেকে কাগজপত্রহীন ৮ শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু। ২৬ অক্টোবর আসবে অর্ধশত। অপ্রীতিকর ঘটনা এড়াতে যাত্রাপথে থাকবে বিশেষ বাহিনী। এবং আধুনিক প্রযুক্তির অভাবে ঠাকুরগাঁওয়ে বন্ধ হয়ে গেছে প্রায় ১৭০০ হাস্কিং মিল। বেকার অর্ধলক্ষাধিক শ্রমিক। সরকারি সহযোগিতায় ঘুরে দাঁড়াতে চান মিল মালিকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। অস্থির দেশের ভোগ্যপণ্যের বাজার। আদা, রসুন, পেঁয়াজ, তেল এবং চিনি সবকিছুরই দাম বাড়ছে লাগামহীনভাবে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়েছে, আর দেশে মিল থেকে সরবরাহ বন্ধের অজুহাত ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত ২ সপ্তাহ আগেও আদা, রসুন এবং পেঁয়াজের দাম ছিল নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু ভারতে বন্যার অজুহাতে পেঁয়াজ এবং চীনে সংকটের অজুহাতে আদা ও রসুনের দাম প্রতিদিনই বাড়ছে। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ৫২ টাকা, আদা ১১০ টাকা এবং রসুন ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ইন্ডিয়াতে অতিবৃষ্টি, আপনার যে বন্যা, এরপর হচ্ছে দুর্গাপূজার বন্ধ, এসব কারণে আপনার ভারতীয় ব্যবসায়ীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। চাইনা আদা হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা, আর চাইনা রসুন হচ্ছে ৯৫ থেকে ৯৭ টাকা। কয়েক মাস ধরেই তেলের বাজার যে ঊর্ধ্বগতি এখনো তা অব্যাহত রয়েছে। গত সপ্তাহে বিক্রি করছিলাম সুপার আমরা ১৩৬ টাকা, এখন বিক্রি করতেছি ১৪০ টাকা। আন্তর্জাতিক বাজারে তেল নাই, তেলের এখানে বুকিং বেশি। সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে পাইকারি পর্যায়ে। বর্তমানে মাত্র ২টি মিল থেকে চিনি বাজারে আসছে। বাকি মিলগুলো উৎপাদন বন্ধ রেখেছে বলে অভিযোগ উঠেছে। সিটি মিল আর মেঘনা মিল ছাড়া অন্যান্য মিলের মধ্যে চিনি নাই, চিনির সরবরাহটা কম। তবে কয়েক সপ্তাহ বাড়ার পর চলতি সপ্তাহে ডালের দাম বাড়া কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যে মসুর ডাল আপনার গত সপ্তাহে ৮৪ টাকা ছিল, সপ্তাহে ৮৪ টাকা আছে বিদেশিটা, আর দেশিটা আপনার প্রকারভেদে ৯০ থেকে আপনার ১০২ টাকা পর্যন্ত আছে। ভারত, মিয়ানমার ও চীন থেকে পেঁয়াজ, আদা, রসুন, ব্রাজিল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে ভোজ্য তেল এবং চিনি আমদানি করে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে ৫ জনকে হাতে নাতে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিরা নিজেদের শ্রমিক দাবি করে শহরে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে চালক ও শ্রমিকরা। দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এ বিষয়ে জানাতে শাহ আমানত সেতু এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, যেটি বলতে পারি, আসলে র্যাব যে ৫ জনকে আটক করেছে, র্যাব বলছে এটা পরিবহন শ্রমিকরা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, সেজন্য তাদেরকে ৫ জনকে আটক করা হয়েছে। তবে আমি এখানে যে চালকরা রয়েছে, যে রিম্যাক্সিমা এবং যে রাইডার সহ বিভিন্ন যে ছোট আকৃতির যে গণপরিবহনের যে মালিকরা রয়েছে, চালকরা রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তাদের দাবি হচ্ছে এখানে পুলিশ বা ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে এবং পাশাপাশি যে প্রতিটা মুহূর্তে কিন্তু তাদের মামলা দিচ্ছে, অত ঘন ঘন মামলা দেওয়ার প্রতিবাদে তারা এই ডাক দিয়েছে, ধর্মঘটের ডাক দিয়েছে। আপনি হয়তো জানেন চট্টগ্রামে সামান্য সেতু গুলচত্বর হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের ৫ থেকে ৬টি জেলা এবং কক্সবাজার, বান্দরবান যেই মানুষরা শহরে প্রবেশ করে, সেই প্রবেশপথ এখান থেকে রিম্যাক্সিমায় করে হাজার হাজার মানুষ শহরে প্রবেশ করে। কিন্তু সকাল থেকে কোনো ধরনের রিম্যাক্সিমা ছিল না, কোনো ধরনের টেম্পু ছিল না, সেই জন্য কিন্তু মানুষ বিপাকে পড়েছে এবং স্কুলগামী শিক্ষার্থীরা, কলেজগামী শিক্ষার্থীরা এবং যে অফিসে যারা যাচ্ছে তারা কিন্তু বিপাকে পড়ে। এই কারণে কিন্তু এবং আরেকটি বিষয় যে যাত্রীরা রয়েছে, যাত্রীরা বলছে তারা কোনো ধরনের গাড়ি পাচ্ছে না, তারা সিএনজিতে করে, রিক্সায় করে এবং ট্রাকে করে যাওয়ার চেষ্টা করছেন। সেক্ষেত্রে তাদের ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া আদায় করছে তারা। তো এই বিষয়গুলো তারা অভিযোগ করেছেন। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন এই গুল চত্বরে আপনি যে সিএনজিগুলো দাঁড়িয়ে আছে, যে রিক্সা দাঁড়িয়ে আছে, তারা এই ১০ টাকার ভাড়া কিন্তু ৪০ টাকা পর্যন্ত আদায় করছে। যেহেতু এখানে প্রায় ৩০০ থেকে ৪০০ রিম্যাক্সিমা প্রতিদিন চলাচল করে, সেই রিম্যাক্সিমে চলাচল না
না করার কারণে কিন্তু এই দাবিগুলো করা হচ্ছে। তো এই যে গতকালকে যে পাহাড়তলি এলাকা থেকে যে 5 জনকে আটক করা রয়েছে তারা র্যাবের হেফাজতে আছে। র্যাব বলছে তারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, কিন্তু এখানকার যে শ্রমিকরা বলছে তাদেরকে হয়রানি করা হচ্ছে, তাদেরকে বারবার মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে চাঁদাবাজির মামলা সব বিভিন্ন মামলা দেওয়ার কারণে কিন্তু তারা অতিষ্ঠ হয়ে তারা ধর্মঘটে ডাক দিয়েছে। এই ধর্মঘটে ডাক দেওয়ার কারণে কিন্তু পুরো চট্টগ্রাম নগরীতে যে ছোটো আকৃতির যে মিনি বাস এবং রিম্যাক্সিমা, টেম্পো এবং রাইডার সহ যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো সব ধরনের বন্ধ রয়েছে এবং শহরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এবং যারা 10 টাকার ভাড়া, অনেক ক্ষেত্রে 30 টাকা 40 টাকা দিয়েই যে রিক্সা এবং সিএনজিতে করে তাদের গন্তব্যে যেতে হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রাম শাহ আমানত সেতু চত্বর এলাকা থেকে ধর্মঘটের। চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল আলম। পাসপোর্ট ছিল সৌদি প্রবাসীদের, ভুলে সেই পাসপোর্টে স্বাক্ষর করেছে ওমান দূতাবাস। খেসারত হিসাবে 99টি বাতিল পাসপোর্ট ফেরত পাঠানো হলো দেশে। এজন্য বিদেশের মিশনগুলোতে দক্ষ জনবলের অভাবকেই দুষছে পাসপোর্ট অধিদপ্তর। এরই মধ্যে আগামী 1 বছরের মধ্যে বিদেশের 80টি মিশনে ই পাসপোর্ট সেবা চালু করতে চায় অধিদপ্তর। সাদাত রহমতুল্লাহ রিপোর্টে বিস্তারিত। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি অন্তত 2 কোটি, যাদের পাঠানো অর্থে দেশ বারবার রেমিটেন্সের শীর্ষস্থান অর্জন করে আসছে। অর্থনীতিতে তৈরি হয় বৈদেশিক মুদ্রা রিজার্ভের রেকর্ড। বিপুল সংখ্যকে জনগোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় সবুজ পাসপোর্ট। পরিচয়ধারী এই পাসপোর্ট নিয়ে দুর্ভোগের শেষ নেই প্রবাসীদের। সাম্প্রতিক সময়ে কুরিয়ার কোম্পানির ভুলে সৌদি প্রবাসীদের পাসপোর্ট চলে যায় ওমানে। ওমানের দূতাবাসও না দেখেই তাতে স্বাক্ষর করে দেয়। এ অবস্থায় পাসপোর্ট ছাড়া চরম বিপাকে রয়েছেন 99 জন প্রবাসী। বাস্তবতা হচ্ছে, গুরুত্বপূর্ণ এই পাসপোর্টের জন্য বিশ্বের 80টি মিশনের মধ্যে মাত্র 15টিতে রয়েছে নামমাত্র জনবল। দক্ষ কর্মকর্তা না থাকায় দূতাবাসের হাত ধরে রোহিঙ্গাদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার মতো ঘটনা যেমন আছে, তেমনি পাসপোর্ট নিয়ে জটিলতায় পড়তে হয় প্রবাসীদের। আমাদের যে ফরেন মিশন যেগুলো আছে সেখানে যারা কাজ করতেছে তাদের সবাই এই বিষয়টা, অর্থাৎ এখানে একটা অভিজ্ঞতার বিষয়। এখানে বর্তমানে আমাদের 22টা মিশনে আমাদের পাসপোর্ট অধিদপ্তর এবং আমাদের অফিসারগুলো সবগুলো আমাদের প্রশাসন ক্যাডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আছে। আর বাকি মিশনগুলোতে ফরেন মিনিস্ট্রির লোকজন এই কনসুলার কাজটা করতেছে। এটা গ্র্যাজুয়ালি পাসপোর্ট অধিদপ্তরের কাজ করা যারা অভিজ্ঞ তারাই করার শ্রেয় আমি মনে করি। এমন বাস্তবতায় আবার 1 বছরের মধ্যে বিদেশের সব মিশনেই ই পাসপোর্ট সেবা চালু করতে চায় পাসপোর্ট অধিদপ্তর। প্রশ্ন ছিল, জনবল সংকটে কিভাবে সম্ভব? 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত ফরেন মিশন শেষ করব, এটা আমাদের পরিকল্পনা আছে। এটা শেষ করলে বাংলাদেশের যে 69টা প্লাস এর সাথে 80টা যোগ হয়ে গিয়ে সারা পৃথিবীতে সকল ই পাসপোর্ট নেওয়া যাবে। বর্তমানে বিদেশে পাসপোর্ট নিয়ে জটিলতায় আছেন প্রায় 20,000-এর বেশি প্রবাসী, যাদের সমস্যা সমাধানে হিমশিম খেতে হয় দূতাবাসগুলোকে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে সৈয়দপুর কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আজ থেকে এই রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে। সকালে সৈয়দপুর থেকে কক্সবাজারে বিমানের ফ্লাইট উদ্বোধন করা হয়। বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, প্রতি বৃহস্পতিবার সকাল 9:30টায় একটি ফ্লাইট সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার এবং প্রতি শনিবার দুপুর 1:25 কক্সবাজার থেকে সরাসরি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই 2 গন্তব্যের মধ্যে বিমানের সরাসরি ফ্লাইট চালু হওয়ায় পর্যটন, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কাজে যাত্রীদের ভ্রমণ আরামদায়ক ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানের যাত্রীদের বিনামূল্যে রংপুর, দিনাজপুর শহর পর্যন্ত এসি কোচের সার্ভিস দেয়া হবে বলে জানা গেছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রতিনিয়ত যানজটের কারণে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে একদিকে আমদানিকারকরা যেমন বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন, তেমনি সরকারি রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে ভোমরা বন্দরে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপি। ঈশা, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে করোনা হ্রাস পাওয়ার পর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আমদানি রপ্তানি হলেও যানজটের কারণ কবলে পড়ে আমদানি রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে আমদানির খরচ বেড়ে যাওয়ায় তাদের আমদানিকারকরা এই বন্দর ব্যবহারে অনীহা প্রকাশ করছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে তারা জানিয়েছে যে ইতিমধ্যেই 10 একর জমি ট্রাক টার্মিনালের জন্য অধিগ্রহণ করা হয়েছে। অতি শীঘ্রই
তাদের এই ট্রাক টার্মিনাল নির্মাণের টেন্ডারও হয়ে গেছে। আমরা এই ট্রাক টার্মিনাল হয়ে গেলেই যানজট নিরসন হবে বলে তারা মনে করছে, কিন্তু এখানে যে ব্যবসায়ীরা রয়েছে তারা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে এই খরচ বেড়ে যাওয়ার কারণেই। আমরা প্রতিনিয়ত এই যানজটে এখানকার স্থানীয় লোকজনও ব্যাপক বিপাকে পড়ছে। তারা শহরে যেতে পারছে না, ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে তারা এই ভোমরা বন্দরের এই মেন রোড যানজটের কবলে পড়ার কারণে। এখানে আমরা পোর্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছিলাম, ওখানে সহকারী পরিচালক আমাদেরকে জানিয়েছে যে 10 একর জমি অধিগ্রহণের টাকা ডিসি অফিসে দেওয়া হয়েছে, টেন্ডার হয়ে গেছে, শুধু ওয়ার্ক অর্ডার হলেই আমরা ট্রাক টার্মিনালকে আরও বেশি তাড়াতাড়ি শেষ করতে পারবো। এই অবস্থাতেই আমাদের এই যানজটকে সামনে এগিয়ে যেভাবে হোক প্রতিরোধ করতে হবে। ব্যবসা বাণিজ্যকে স্বাভাবিক করতে গেলে আমরা কাস্টমসের সঙ্গে যোগাযোগ করেছি। কাস্টম কর্তৃপক্ষ বলছে যে এই অর্থ বছরে 3 মাসে তাদের লক্ষ্যমাত্রা ছিল 224 কোটি 34 লাখ টাকা, অথচ এই 3 মাসে অর্জিত হয়েছে 175 কোটি 45 লাখ টাকা, প্রায় 50 কোটি টাকা তারা কম এসেছে। এভাবেই ভোমরা বন্দরের যে করোনার পরবর্তী যে প্রাণচাঞ্চল্য এটাকে ব্যাহত করে ফেলছে বলে আমাদেরকে বারবার জানিয়েছে এই আমদানিকারক প্রতিনিধি, C&F এবং কর্মচারী। তাদের এই যানজট নিরসনের সরকারের কাছে দাবি জানিয়েছে। এই ছিল ভোমরা স্থলবন্দরের সর্বশেষ পরিস্থিতি। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। দেখছেন এ সময়ের বাণিজ্য। নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন জেলায় মা ইলিশ শিকারের কারণে বেশ কয়েকজনকে আটক করে জরিমানা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ জাল ও মাছ। সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেন কয়েকজন জেলে। খবর পাওয়া মাত্রই সেখানে অভিযান চালিয়ে 33 জেলেকে আটক করে প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া জব্দ করা 20,000 মিটার কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়। এদিকে চাঁদপুরেও অভিযান চালিয়ে 10 লাখ মিটার কারেন্ট জাল ও 60 কেজি ইলিশ জব্দ করে কোস্টগার্ড ও নৌ পুলিশ। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নদীতে চলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযান। সবশেষ খবর জানাতে পায়রা নদীতে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাদল, ধন্যবাদ ঈশা। চলছে ইলিশের প্রজনন মৌসুম। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর এই 22 দিন ইলিশের প্রজনন মৌসুম চলবে। ইলিশের প্রজনন মৌসুমে সমুদ্র থেকে নির্বিঘ্নে যাতে নদীতে মাছ প্রবেশ করতে, ইলিশ মাছ প্রবেশ করতে পারে, সেজন্য জেলা মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড এরা অভিযান পরিচালনা করে আসছে। আপনি দেখতে পাচ্ছেন পায়রা নদীতে ইতিমধ্যেই কিন্তু অভিযান পরিচালনা করছে প্রশাসনের সকল লোকজন। এদিকে আপনাকে একটা বলে রাখি যে আজকে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থা পরিচালক ও প্রকল্প পরিচালক ইতিমধ্যে নদীতে যে মা ইলিশ রক্ষা করা যায় সেজন্য তিনি এসেছেন এবং তিনি পায়রা নদী সহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করতেছেন। ইতিমধ্যে গতকাল অভিযান পরিচালনা করলে পটুয়াখালী থেকে 20,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই কারেন্ট জালগুলো ইতিমধ্যে পায়রা নদীর পাড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ইলিশ যেভাবে রক্ষা পায় সেজন্য প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে নির্বিঘ্নে মা ইলিশ সমুদ্র থেকে এবং নদীতে মাছ ডিম ছাড়তে পারে। এই ডিম ছাড়তে পারলে ইলিশে অনেক বৃদ্ধি পাবে। এজন্য প্রতিদিনই পটুয়াখালী যে রাঙ্গাবালী উপজেলার যে সোনারচর রয়েছে, সোনারচর কিন্তু ইলিশের একটি মোহনা রয়েছে। এই সমুদ্র থেকে এখান থেকে মিষ্টি পানিতে কিন্তু ইলিশ প্রবেশ করে, যাতে ইলিশ ডিম ছাড়া পর্যন্ত ইলিশ চলতেই থাকে এবং এজন্য নির্বিঘ্নে ইলিশ মিষ্টি পানিতে ঢুকে যাতে ডিম ছাড়তে পারে সেজন্য তারা প্রশাসন
প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এতে কোনো গতকালকে আপনি জানেন যে 5 জন জেলেকে আটক করা হয়েছে এবং এদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া যে আজকে আমরা দেখতেছি যে নৌবাহিনী, কোস্টগার্ড এর সাথে কিন্তু ফায়ার সার্ভিসও যুক্ত হয়েছে। ফায়ার সার্ভিস তাদের স্পিড বোট নিয়ে তারা অভিযান পরিচালনা করতেছে। এছাড়া আপনাকে বলে রাখি যে এই যে অভিযান পরিচালনা করা সেটা এই 22 দিন মা ইলিশ যে বন্ধ করা হয়েছে জেলেদের মাছ ধরার জন্য, এতে কিন্তু জেলেরা একটি অভিযোগ তুলেছেন যে আমাদের এই 22 দিনে সরকারি সহযোগিতা এখনো তারা পায়নি। এই সরকারি সহযোগিতা এখনো না পাওয়ার বিষয়ে আমি পটুয়াখালী যে জেলা মৎস্য কর্মকর্তার কথা বলেছি, তিনি বলেছেন যে 2-1 দিনের ভিতর ইলিশ তাদেরকে যে জেলেরা হয়েছে তাদেরকে সহযোগিতা দেওয়া হবে। পটুয়াখালী জেলায় প্রায় 1 লক্ষের ভিতর জেলে রয়েছে, এর ভিতর নিবন্ধিত জেলে রয়েছে 67,000 বেশি। কিন্তু এই প্রজনন মৌসুমে 22 দিন যে বন্ধ রয়েছে, এই বন্ধনে 63,800 জেলেকে 20 কেজি করে সরকারি সহযোগিতা দেওয়া হবে। এই ছিল পটুয়াখালী প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পায়রা নদীতে প্রশাসনের অভিযানের আমার কাছে সর্বশেষ। ইমা, মা ইলিশ রক্ষায় পায়রা নদীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। দেখছেন এ সময়ের বাণিজ্য। আধুনিক প্রযুক্তির অভাবে ঠাকুরগাঁওয়ে বন্ধ হয়ে গেছে প্রায় 1700 হাস্কিং মিল। বেকার হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক শ্রমিক। এ অবস্থায় সরকারি সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান মিল মালিকরা। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। একটা সময় কর্মচাঞ্চল্য থাকলেও এসব ধান ভাঙার মিলগুলোতে এখন নিস্তব্ধতা। লোকসান আর ঋণের বোঝায় হাস্কিং মিলগুলো বন্ধ করে দিয়েছেন মালিকরা। নষ্ট হচ্ছে কারখানার অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম। বছরের পর বছর অব্যবহৃত থাকায় ঝোপে পরিণত হয়েছে চাতালগুলো। মিল বন্ধ হওয়ায় বেকার হয়েছেন 50,000-এর বেশি শ্রমিক। এখন মানবেতর দিন কাটছে তাদের। বছরে 4 মাস বা 3 মাস আমরা কাজ করি, বাকি দিনগুলা কাজের জন্য আমাদেরকে মানুষের দ্বারা যাইতে হয়। মিলে কাজ নাই, এখন আমরা বহুত বেকার হয়ে আছি। হাস্কিং মিলগুলো যদি চালু থাকতো তাহলে আমরা সুন্দর কাজ কাম করতে পারতাম। আমরা বেচা কিনা করতে পারতেছি না, এদিকে ব্যাংকের ঋণগ্রস্ত হয়ে গেছি। যদি সরকার সহযোগিতা করে তাহলে আমরা চাল উৎপাদন করতে পারবো। সময়ের সঙ্গে আধুনিকায়ন করা হয়নি মিলের প্রযুক্তিতে। সরকারি সহায়তা পেলে আধুনিক ছাঁটাই মেশিন স্থাপন করলে মালিক শ্রমিকদের ঘুরে দাঁড়ানো সম্ভব বলে জানান বন্ধ মিল মালিকরা। সরকার যদি একটা সহযোগিতা করে সেক্ষেত্রে হয়তো ইনারা আবার নতুন করে তাদের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রাণপ্রিয়ভাবে আবার নতুন করে চালু করতে পারবে। আর আবেদন করলে মিল মালিকদের সহযোগিতার আশ্বাস দেয় জেলা খাদ্য বিভাগ। তাদের যদি সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আসে আমাদের কাছে, আমরা অবশ্যই সরকারের কাছে আমাদের এই প্রস্তাবনাগুলো পেশ করব। সরকার অবশ্যই এটা পজিটিভলি নেবে। জেলা খাদ্য বিভাগের তথ্য অনুযায়ী 5টি উপজেলায় 1425টি হাস্কিং এবং 22টি অটো মিলের লাইসেন্স আছে। অটো মিলগুলো চালু থাকলেও হাস্কিং মিল টিকে আছে মাত্র 40টি। সময় সংবাদ, ঠাকুরগাঁও। ভোর হতে না হতেই সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত সরগরম হয়ে ওঠে ক্রেতা বিক্রেতার ভিড়ে। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি নিয়ে আড়তে আসেন কৃষকরা। শীতকালীন আগাম সবজি আসতে শুরু করলেও দাম কিছুটা বেশি বলে জানিয়েছেন আড়তদাররা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোররাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত সব ধরনের টাটকা সবজি নিয়ে আড়তে আসতে থাকে কৃষকেরা। আর সকাল থেকে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে ওঠে সিরাজগঞ্জের সবচেয়ে বড় পাইকারি এই সবজির আড়ত। প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা পাইকাররা এই আড়ত থেকে সবজি কিনে নিয়ে খুচরা দামে বিক্রি করেন। আড়তে কাঁচামরিচ বিক্রি হচ্ছে বেশি দামে। সেই সাথে শীতকালীন আগাম সবজি উঠতে শুরু করলেও দাম কিছুটা বেশি বলে জানান ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ জেলার মধ্যে মনে করেন এটা সদর থানার মধ্যে এই আড়ত, আশেপাশের এলাকা থেকে প্রচুর পরিমাণ শাকসবজি এই জায়গায় আসে। সিম যাইতেছে বর্তমান 70 টাকা কেজি নতুন সবজি, আর নতুন লাউ উঠছে 15 টাকা 20 টাকা পিস, আর পেঁপে 8 টাকা কেজি, আর হলো শশার দাম একটু কমছে। বিভিন্ন থানায় থেকে এখান থেকে এসে কিনে নেওয়া যায় এবং এখানে সবচেয়ে ভালো মাল পাওয়া যায়। আর পেঁয়াজের দামটা একটু অস্থিরতা হয়েছে। পেঁয়াজের দামটা মনে করেন 56 থেকে 60 পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজ নিম্ন কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি আছে। শীতকালীন সবজি আস্তে আস্তে আসতেছে, আর নতুন আসতেছে দেখে একটু দামটা একটু বেশি। আর আগামীতে যখন আপনাদের সিজন চলে আসবে তখন অবশ্যই সব সবজির দামই কমে যাবে। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত বেচা কেনা চলে এই আড়তে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। বাজারের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি।
এই মুহূর্তে রাজধানীর নাখালপাড়ায় আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কামরুল, এসা প্রতি মাসে টিসিবি যে পণ্য বিক্রি কার্যক্রম চালায় ভ্রাম্যমাণ ট্রাকে করে, এই মাসের বিক্রি কার্যক্রম কিন্তু গতকাল শুরু হয়েছে এবং এটা চলবে এই চলতি মাসের 28 তারিখ পর্যন্ত চলবে। তো এই টিসিবির যে বিক্রি কার্যক্রম, সেই বিক্রি কার্যক্রমের খবর জানাতে আমরা এখন আছি নাখালপাড়ায়। এই নাখালপাড়ায় কিছুক্ষণ আগে, এই 10 থেকে 15 মিনিট আগে ট্রাক এসেছে এবং ট্রাক আসার সাথে সাথে কিন্তু মানুষের বেশ সারিটা দীর্ঘ হয়ে গেছে। এই দীর্ঘ হয়ে যাওয়ার পেছনে কিন্তু কারণ আছে, কারণ এখানে যে সুলভ মূল্যে কিংবা ভর্তুকি মূল্যে টিসিবি যে পণ্য বিক্রি করে থাকে তার চেয়ে যে দামে বিক্রি করে থাকে বাজারে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দামে কিনতে হয়। তো এখানে আসলে 4টি পণ্য পাওয়া যাচ্ছে: চিনি, মসুর ডাল, সয়াবিন তেল এবং পেঁয়াজ। চিনি এবং মসুর ডাল বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে এবং সয়াবিন তেল 100 টাকা লিটার, যেটা বাজারে কিন্তু এখন 145 থেকে 150 টাকা পড়ে যায়। পেঁয়াজের দাম এখানে ধরা হচ্ছে 30 টাকা কেজি। যেই পেঁয়াজের দাম কিন্তু বাড়ছে এবং টিসিবির যে প্রতিদিনকার বাজার তদারকি করে তারা যে হিসাব দিয়ে থাকেন বাজার দর, সেই বাজার দরেই কিন্তু পেঁয়াজও বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কিংবা আমদানি করা 50 থেকে 60 টাকা কেজি দরে। তো সেই জায়গা থেকে যে সুলভ মূল্যে, অর্থাৎ ভোক্তারা যে ঊর্ধ্বমুখী পণ্যের দামের যে ঊর্ধ্বমুখী প্রবণতা, বাজারে গেলে তাদের নাভিশ্বাস কিংবা হিসাব এলোমেলো হয়ে যায়, যার জন্য কিন্তু এই টিসিবি ট্রাকের বরাবরই কিন্তু অপেক্ষায় থাকে মানুষজন কখন টিসিবি ট্রাক আসবে। এবং এই যে বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু এক এক দিন এক এক ডিলারকে এক এক স্পটে পাঠানো হয়, অর্থাৎ একই জায়গায় একই জনে প্রতিদিন পাঠানো হয় না, কারণ এতে সেখানে অসাধু তৎপরতার সুযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ সেখানে পরিচিত মানুষ হয়ে গেলে তখন নিয়ম ভেঙে বিক্রি কার্যক্রম চলতে পারে। এবং আরেকটি বিষয়ে তারা করে থাকে টিসিবির এই ডিলাররা, যে তেল বিক্রি করার সময় বোতলের মুখটা খুলে দেয় যেন খোলা বাজারে আর গিয়ে বিক্রি করতে না পারে। তো এভাবে চলছে আসলে টিসিবির বিক্রি কার্যক্রম এবং সারা দেশব্যাপী 400 থেকে 400টি ট্রাকে এই বিক্রি কার্যক্রম চলছে। তো এসে আমার কাছে এখান থেকে এই ছিল সবশেষ খবর। টিসিবি কার্যক্রমের খবর জানাচ্ছিলেন রাজধানীর নাখালপাড়া থেকে সহকর্মী কামরুল হাসান সবুজ। দেখছেন এই সময়ের বাণিজ্য। 5 মাসেরও বেশি সময় পর আবারও শিমুলিয়া বাংলা বাজার ও শিমুলিয়া মাঝিরকান্দি রুটে শুরু হচ্ছে স্পিড বোট চলাচল। এ খবরে ঘাট ব্যবহারকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রাথমিকভাবে শতাধিক স্পিড বোট চলবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আবারও সরব হয়ে উঠতে শুরু করেছে স্পিডবোট ঘাট। প্রায় 5 মাস পর শিমুলিয়া বাংলা বাজার ও শিমুলিয়া মাঝিরকান্দি রুটে বৈধ প্রক্রিয়ায় চলবে এই স্পিডবোট। এজন্য ইঞ্জিন চালু করে চলছে মহড়া। স্পিডবোট চালুর খবরে দারুণ খুশি ঘাট ব্যবহারকারীরা। লঞ্চ আর ফেরিতে ঘন্টার বেশি লাগে, আর স্পিডবোটে আমাদের 10-15 মিনিটের ভিতরে আমরা যাইতে পারবো। আনন্দ অবশ্যই লাগতেছে, তাড়াতাড়ি যাইতে পারবো। আমরা এখন অনেক কৌশলে শিখছি এবং আমাদেরকে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে। 17.5 ফুট থেকে 27 ফুট পর্যন্ত লম্বা 5 ধরনের 40, 75, 85, 115, 150 ও 200 সিসি ইঞ্জিন ক্ষমতার স্পিডবোটকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শুধু দিনের বেলায় প্রতিটি স্পিডবোট 12 জন যাত্রী বহন করতে পারবে। রুট পারমিটের জন্য একটা রাজস্ব বাড়তেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, লাইফ জ্যাকেট গুলো ইনশিওর হবে, কোনো প্রকার অকারেন্স হলে পরে ধরা পড়বে। গত 3 মে সকালে মাদারীপুরের নাওডোবায় নোঙ্গর করা একটি জাহাজের সাথে ধাক্কা লেগে স্পিডবোটের 26 যাত্রী নিহত হন। এরপর থেকেই পদ্মা পারাপারে স্পিডবোট চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখানকার 2টি নৌপথে বৈধভাবে চলার জন্য 109টি স্পিডবোট কাগজপত্র পেয়েছে। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ওয়ালটন রেফ্রিজারেটরের স্মার্ট ফ্রিজ স্মার্ট মেকার প্রতিযোগিতার সিজন 2 শুরু হলো। বুধবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটনের কর্পোরেট অফিসে 2 পর্বের এই প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। ওয়ালটন ফ্রিজ নিয়ে ক্রিয়েটিভ ভিডিও তৈরি করে প্রথম পর্বের সেরা 10 নির্মাতা পাবেন 50,000 টাকা করে। দ্বিতীয় পর্বের সেরা 3 জন যথাক্রমে 3, 2 ও 1 লাখ টাকা করে পুরস্কার পাবেন বলে জানানো হয়েছে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন অভিনেত্রী কুসুম শিকদার, ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং হেড অফ ব্র্যান্ড আমিন খান। দেখছেন এ সময়ের বাণিজ্য।
জার্মানি থেকে অবৈধ 800-রও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানান, জার্মানি ও ইইউর চাপের মুখে অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের কারণেই তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও দেশের ভাবমূর্তির কী হবে তা জানাচ্ছেন বিটু বড়ুয়া। দালালদের খপ্পরে পড়ে জার্মানিতে অবৈধভাবে অনুপ্রবেশ ও অবস্থানের দায়ে দেশটির অভিবাসন বিরোধী কর্তৃপক্ষের ধরপাকড়ে আটক হওয়া প্রায় 800-রও বেশি অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাতে সব প্রক্রিয়া শেষ করেছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সময় সংবাদকে বলেন, ইউরোপীয় ইউনিয়ন সহ জার্মান প্রশাসনের চাপে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো বিকল্পই ছিল না। রাষ্ট্রদূত আরও জানান, সবকিছু ঠিক থাকলে 26শে অক্টোবর প্রথম ধাপে অর্ধশত অভিবাসনে ব্যর্থ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। আর ওই দিনটিতে যাত্রাপথে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বার্লিনের বাংলাদেশ দূতাবাসে ভিসার আবেদন করেছেন 150 জনের জার্মানির বিশেষ এক বাহিনী। এখন পর্যন্ত 816 জনের তালিকা আছে। তো এর মধ্যে আমাদের দেশ থেকে এসবি এরা 717 জনের ভেরিফাই করে দিয়েছে। তো এই ভেরিফাই করা কেসগুলির মধ্যে 440 জনের মতো আমরা অলরেডি ট্রাভেল পারমিট ইস্যু করে দিয়েছি। অভিবাসন প্রত্যাশী অবৈধ বাংলাদেশিদের কারণে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য বন্ধু জার্মানির সাথে সম্পর্কে ফাটল ধরবে কিনা এমন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, সম্পর্কে ভাঙন নয়, বরং দুদেশের মধ্যে চলমান সম্পর্ক আরও জোরদার করতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দালালদের খপ্পরে পড়ে বা অসাধু ম্যানপাওয়ার ব্যবসায়ীদের মাধ্যমে যেন কাজের সন্ধান না করে এইভাবে দেশ ঘুরে ইউরোপের কোনো দেশে না আসে। বাংলাদেশ দূতাবাস সবসময়ই প্রস্তুত, যারা বৈধভাবে আসবে তাদের নানা সমস্যা কিংবা তাদের নানা চাওয়া পাওয়া সেটা আমরা সহযোগিতা করতে পারি। এ সময় রাষ্ট্রদূত আরও জানান, অভিবাসন প্রত্যাশীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। দিন দিন আয় কমছে ফেসবুকের। শেয়ারের পতন ব্যবহারকারীদের শঙ্কা ও অনীহা এ সংকটকে আরও প্রকট করছে। গেল সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত শেয়ারের দাম কমেছে 15%, যার একটি বড় অংশই 6 ঘন্টা বন্ধ থাকার পর। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রতি সেকেন্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আয় $3,700। ছোট্ট একটি তথ্যই বলে দেয় কত বিশাল আয় এই সোশ্যাল সাইটটির, যার হিসেব হয় সেকেন্ডে। গেল সোমবার বিভ্রাটের কবলে পড়ে যে 6 ঘন্টা ফেসবুক বন্ধ ছিল, ওই সময়ে পুঁজিবাজারে কোম্পানিটির দরপতনে মার্ক জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে গেছে $600 কোটি, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 51,000 কোটি টাকা। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষ এই সোশ্যাল মিডিয়া কোম্পানির শেয়ারের দরপতনের কারণে বিশ্বের ধনী ব্যক্তির তালিকাতেও এক ধাপ নিচে নেমে গেছেন জাকারবার্গ। এটা শুধু ফেসবুকের লাভ ক্ষতির বিষয় নয়, সাইটটি বিশ্বব্যাপী ডাউন থাকায় বড় ধরনের আঘাত এসেছে ফেসবুকের পাশাপাশি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের ওপরও। অপ্রত্যাশিত এই বিভ্রাটের সময় ফেসবুকের বিজ্ঞাপনের আয়ও প্রভাবিত হয়েছে, তৈরি হয়েছে আস্থার সংকট। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের ওপর এটি সবচেয়ে বড় ধরনের আঘাত। ডাউন টাইম চলা অবস্থায় সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুকের হাত থেকে কেবল বিজ্ঞাপনের আয় কতটা কমে গেছে তা জানতে আগ্রহী ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট স্নোপস বলছে, এই অঙ্কটা অন্তত $66 মিলিয়ন। এই তথ্য বের করার জন্য ফেসবুকের সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদন দেখেছে স্নোপস। চলতি বছর 30 জুন 3 মাসের সময়কালে $28.6 বিলিয়ন বিজ্ঞাপন থেকে আয় করার তথ্য প্রকাশ করেছে ফেসবুক। স্নোপস আরও বলছে, দৈনিক $318 মিলিয়ন বিজ্ঞাপন থেকে আয় করে ফেসবুক। সে অনুসারে ফেসবুক ঘন্টায় বিজ্ঞাপন থেকে আয় করে প্রায় $13 মিলিয়ন, মিনিটে $2,20,000 এবং সেকেন্ডে $3,700। যে 6 ঘন্টা বন্ধ ছিল ফেসবুক, এই সময়ে বিজ্ঞাপনের আয় থেকে বঞ্চিত হয়েছে। এতে বিজ্ঞাপন থেকে ক্ষতি হয়েছে $66 মিলিয়ন।
একে তো নানা দিক থেকে আয় কমছে ফেসবুকের, অন্যদিকে অনলাইনে ভুয়া তথ্যের প্রচারণা, মিথ্যাচার, সহিংসতা, উস্কে দেওয়া, শিশুদের পড়াশোনার ক্ষতি সৃষ্টির মতো নানা অভিযোগের তীর ফেসবুকের দিকে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির জন্য নেমে এসেছে উভয় সংকটের ঘনঘটা। এদিকে ফেসবুক কর্ণধার মার্ক জাকারবার্গ সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের ফেসবুক সম্পর্কে সাক্ষাৎকার ও ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে পাল্টা জবাবে বলেছেন, ফেসবুক মানুষের নিরাপত্তার চেয়ে লাভের দিক বেশি নজর দেয়, এই তথ্য সঠিক নয়। একই মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম মাধ্যমটি কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে বলেও উল্লেখ করার বিষয়ে জাকারবার্গ বলেন, এসব দাবির কোনো ভিত্তি নেই। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার টিকার অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থানীয় সময় বুধবার ম্যালেরিয়ার একটি টিকার অনুমোদন দেওয়ার কথা জানায়। ঘানা, কেনিয়া ও মালাউইতে 2019 সাল থেকে পরিচালিত একটি পাইলট কর্মসূচির ফলাফলের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মশাবাহিত রোগ ম্যালেরিয়ায় বছরে বিশ্বজুড়ে 4 লাখের বেশি মানুষের মৃত্যু হয়। তবে এতদিন এই রোগ প্রতিরোধের কোনো টিকা ছিল না। অবশেষে আশার আলো হয়ে এসেছে একটি টিকা। এর নাম রাখা হয়েছে RTSS। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, RTSS নামের এই টিকাটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে 6 বছর আগে। সে সময় ঘানা, কেনিয়া ও মালাউইতে একটি পাইলট টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়। ওই কর্মসূচির অংশ হিসেবে আফ্রিকার ওই 3 দেশে 20 লাখের বেশি ডোজ ম্যালেরিয়ার টিকা প্রয়োগ করা হয়েছে। টিকাটি 1987 সালে প্রথম উদ্ভাবন করে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান GSK। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, আফ্রিকার ওই 3 দেশে পাইলট কর্মসূচির অংশ হিসেবে টিকা প্রয়োগের পর প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে তার সংস্থা বিশ্বের প্রথম ম্যালেরিয়া টিকা ব্যাপক পরিসরে প্রয়োগের সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে। প্রচলিত ওষুধের পাশাপাশি এই টিকা প্রয়োগের ফলে প্রতি বছর লাখো শিশুর জীবন বাঁচানো যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। This vaccine is a gift to the world, but its value will be felt most in Africa. এখন থেকে আফ্রিকার সাব সাহারা অঞ্চল এবং ম্যালেরিয়ার উচ্চ প্রাদুর্ভাব রয়েছে বিশ্বের এমন সব অঞ্চলে শিশুদের এই টিকাটি প্রয়োগ করা যাবে। 4 ডোজের এই টিকা 2 বছর বয়স থেকেই দেয়া যাবে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চিনি বিক্রি হচ্ছে বেঁধে দেয়া দরের চেয়ে বেশি দামে। কয়েক মাস ধরেই তেলের বাজার ঊর্ধ্বগতি। বেড়েই চলেছে পেঁয়াজ, রসুন, আদার দাম। নানা অজুহাত ব্যবসায়ীদের। আজ থেকে সৈয়দপুর কক্সবাজার রুটে চালু হচ্ছে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই নতুন রুট, দেশীয় পর্যটন বিকাশের আশা। এবং কুরিয়ার কোম্পানির ভুলে সৌদি প্রবাসীদের পাসপোর্টে ওমান দূতাবাসের স্বাক্ষর। বাতিল হলো 99 জনের পাসপোর্ট। বিদেশের মিশনে দক্ষ কর্মকর্তার অভাবকে দুষছে অধিদপ্তর। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়ের।